পড়াশোনা করে ডাক্তার হয়েছি কি ক্লাস 8-এর মেয়ে বিয়ে করার জন্য? আম্মু বলল, তা আমি কি করে বলবো? তোর মন তুই ভালো জানিস। আমি বললাম, আম্মা প্লিজ কথা ঘুরাবে না। আমার কথা শুনে আম্মু চোখ মুখ কুচকে বিছানায় বসলেন, চিন্তিত মুখে বললেন, এখন এই মুহূর্তে এসব কথা কেন উঠছে? তোর আব্বা যা ঠিক করেছে তা অবশ্যই ঠিক ভুল বিবেচনা করেই করেছে। আমি বললাম, এটাই তোমাদের ঠিক? আমি যে কিনা দেশের বাইরে থেকে পড়ে এসেছি, সে শুধুমাত্র তোমাদের উপর মান সম্মান রেখে তোমাদের পছন্দ মতো গ্রামের মেয়ে বিয়ে করতে রাজি হয়েছি, তাই বলে ক্লাস 8-এর একটা বাচ্চা মেয়ে? আম্মা তোমার বিবেকে বাচ্ছে না? আম্মা বলল, না বাচ্ছে না। বড়টার জন্য তো বেশ পড়ুয়া ভালো ঘরের মেয়ে আনা হয়েছিল, আজ কই সে? তোর ভাইয়ের কপালে 5 লাথি বসিয়ে অন্য ছেলের হাত ধরে বেরিয়ে যেতে তো তার একটু বুক কাঁপানি। তোর ভাইয়ের কথা না হয় নাই ভাবলো, নিজের নারী ছেড়া ধনকেও ফেলে যেতে বেহায় মেয়ে দুবারও ভাবিনি। আসলে এসব মেয়েদের বুক পিট নেই, সব পারে এরা সব। আমি বললাম, ভাবিকে এর মাঝে টানছো কেন? তাছাড়া দুনিয়ার সব মেয়েই তো আর ভাবির মতো হবে না। আম্মু বলল, তর্ক করিস না মেজবা, রেডি হয়ে নিচে আয়, অর্পা হলুদ নিয়ে অপেক্ষা করছে। দীর্ঘশ্বাস ফেলে জানালার দিকে এগিয়ে গেল মেজবা। খুব ভালো করে বুঝতে পারছে সে এখন আর কিছুই করার নেই তার মা কোনোভাবে তার বাবার সিদ্ধান্তের বাইরে টু শব্দও করে না। শুধু মা নয়, এ বাড়িতে কারোরই তো সাহস নেই। তবে কিছু তো একটা করা উচিত। এভাবে হাত গুটিয়ে বসে থেকে অজপাড়া গায়ের বাচ্চা মেয়েকে বিয়ে করা তার পক্ষে অসম্ভব। তাছাড়া মেয়েদের অবস্থাও তো একবার দেখা উচিত। পড়াশোনার খাতিরে দেশ বিদেশে তার বন্ধু বান্ধবের অভাব নেই। বিয়ের খবর পেলেই সকালে ঘাড়ে চেপে বসবে তার শ্বশুর বাড়িতে দাওয়াতের জন্য। তখন কোন মুখে ওই ছোট্ট দুঘরে সাপ্রাই নিয়ে যাবে তাদের? কপালের ঘাম মুছে আরো একটি দীর্ঘশ্বাস ফেললো মেজবা। চিন্তিত মনে আবারও ফিরে এলো বিছানায়। মুর্শেদা বেগম এই ঘর ছেড়ে বেরিয়ে গেছেন বেশ খানিকক্ষণ হলো, তবে তার সেই সুগন্ধি পানের ঘ্রাণ এখনো রয়ে গেছে। পানের এই ঘ্রাণ পেলেই মাকে খুব করে মনে পড়ে তার। পেশার খাতিরে তার নানান শ্রেণীর লোকদের সাথে উঠা বসা হয়, তবে তার মায়ের মতো পানের ঘ্রাণ এখনো কোথাও পায়নি সে। এ যেন উপরওয়ালা শুধু তার মায়ের জন্যই বরাদ্দ করে রেখেছেন। মৃদু হেসে মেজবা বিছানায় শরীর মেলে দিতেই ফোন বেজে উঠলো তার। ফোন হাতে নিয়ে স্ক্রিনে চোখ বোলাতেই তার সামনে ভেসে উঠলো তার সবচেয়ে কাছের বন্ধুর নাম। ছোটবেলা থেকে যার কাজ নিয়ে সকল দোষ তার উপরেই চাপিয়ে দেয়া। বিয়ে তাইলে করেই ফেললি? মেজবা বলল, করার তো ইচ্ছে নেই, তবে ভাবসাব তো বলছে বিয়ে আমার হয়েই যাচ্ছে। অবাস থেকে বলল, শালা পেঁচাইস না, ছেড়ে কাশ। ঘরের বাইরের দিকে নজর দিল মেজবা, তারপর হালকা কেসে বলল, এসেছি কাল রাত 2টোর পর, ভাবলাম অনেকদিন পর জব্বর একটা ঘুম দিব, কিন্তু ভোর না হতে আব্বার চেঁচামেচিতে ঘুম গেল আমার আকাশে। উঠে ফ্রেশ হয়ে ডাইনিং এ বসতেই আব্বা জানালেন, মেয়েটাকে আমার একবার দেখে আসতে হবে, এবং তা এখনই। আমি দ্বিমত জানিয়ে বললাম, কোনো দরকার নেই, আপনি তো দেখেছেন তাতেই হবে। তবে কে শুনে কার কথা, যাক গে। অবশেষে গেলাম মেয়ে দেখতে। ওপাশ থেকে বন্ধুটি বলল, আচ্ছা তারপর? মেজবা বলল, তারপর তো তারপরই। আমি হতবাক, এনি আইডিয়া আমার হবু বউ কিসে পড়ে? ক্লাস 8-এ রে, ক্লাস 8-এ। খানিকক্ষণ থেমে ওপাশ থেকে লিমন বলল, আর ইউ কিডিং মি? মেজবা বলল, ওহো আই এম সিরিয়াস। লিমন বলল, তাইলে তো ভালোই, কচি মেয়ে পাচ্ছিস, একদম কচি, সেইরাম খেলা হবে। মেজবা বলল, এত কচি মেয়ে দিয়ে কিচ্ছু হবে না, তোর শখ হলে না হয় তুই ডাক সেইরাম খেলার জন্য। মেজবার কথা শেষ হতেই গলা ছেড়ে হাসতে শুরু করলো লিমন, যেন এর চেয়ে হাস্যকর কথা তার জীবনে শুনেনি সে। মেজবা বলল, এই তুই বন্ধু, চিন্তায় চিন্তায় আমি কুলকিনারা পাচ্ছি না, আর তুই নির্দ্বিধায় হেসে যাচ্ছিস। লিমন বলল, কি বলবো বল, তোর যে বাপ, তার উপরে কারো সাধ্য আছে কিছু বলার? বাপ তো না যেন আগুনের গুলা, কেউ কিছু বলতে গেলে তার আগুনের গুলার মাছ থেকে এক মুঠো আগুন ছুড়ে দুনিয়া ছেড়ে তাকে পরকালের রাস্তা ধরিয়ে দিবে বলে আবারও সমানতালে হাসতে শুরু করলো লিমন। তার হাসির জবাবে তাকে কড়া কিছু শোনানোর ইচ্ছা থাকলেও নিজেকে সামলে নিয়ে কল কেটে চোখ জোড়া বুঝলো মেজবা। আপাতত তাকে ঠান্ডা মাথা রেখে ভাবতে হবে। 5 ভাই বোনের মাঝে বড় ভাই মাঝহারুল এবং বড় বোন অর্পা সহ তার নিজের, তাদের বাবার মুখের উপর কিছু বলার সাহস নেই। বাদ থাকলো মুবিন এবং অনা। মুবিনের কথা বাবা উপেক্ষা করলেও অনার কথা ফেলার মতো এখনো হয়ে ওঠেনি তার। তাহলে কি একবার অনাকে দিয়ে চেষ্টা করিয়ে দেখবে? ভাবা মাত্র বিছানা ছেড়ে উঠে পড়লো মেজবা। এগুলো লম্বা বারান্দা ধরে দোতলার দক্ষিণে একদম কোনার ঘরটি অনার, বেশ বড়সড় ঘর। সেই ঘরটিতে বইপত্রের উপস্থিতি না মিললেও সাজগুজের জিনিসের অভাব নেই। অনার বাসায় এসেছে অনার বান্ধবী চৈতালি, তারা দৌড়াদৌড়ি করছিল। মেজবা বলল, এই অনা, এভাবে কোথায় যাচ্ছিস? দৌড়াচ্ছিস কেন? কথা আছে তোর সাথে, দাঁড়া না। মেজবার ডাকে থেমে গেল চৈতালি। পেছন ফিরে অনাকে দেখা মাত্র এসে ঠোঁট টিপে হেসে তার সামনে দাঁড়ালো। মেজবাহের উদ্দেশ্যে বলল, বরকে বর্বর লাগছে না? কিছু একটা কম কম লাগছে, কি হতে পারে? মুখের হাসি নয় তো? অনা বলল, কচু, আমার ভাইকে সবসময় বর্বর লাগে, তার বিয়ে থাকুক বা না থাকুক। খিলখিল করে হেসে উঠলো দুই বান্ধবী। তাদের দুজনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মেজবা বলল, শুধু শুধু হাসবি না, কথা আছে তোর সাথে, ঘরে আয়। অনা বলল, বইই গেছে আমার, তোমার কথা থাকলে তুমি আসবে আমার ঘরে, আমি কেন যাব? মেজবা বলল, আচ্ছা তোর যেতে হবে না, চল তোর ঘরে চল। মেজবাহের কথা শেষ হতেই চৈতালির কপাল ছুঁয়ে নিজের ঘরের দিকে দৌড়ে এগোলো অনা। কেন যেন প্রচুর আনন্দ হচ্ছে তার। কেন? চৈতালির খেলায় সে জিততে পেরেছে বলে। মেজবা বলল, তোর ওই মেয়েকে পছন্দ হয়েছে? অনা বলল, কোন মেয়ে? মেজবা বলল, আমার সঙ্গে যার বিয়ে, কি যেন নাম? অনা বলল, উল্লাসী। বনের কথার পিঠে কিছু বলল না মেজবা। অদ্ভুত এক অস্বস্তিতে ভরে উঠছে তার মন। উল্লাসী আবার কেমন নাম? এমন নামও বুঝি মানুষের হয়?
অনা বলল আমার তো খারাপ লাগেনি, তবে অনেক ছোট, আমার চেয়ে 5 বছরের ছোট। মেজবা বলল এটাই তো সমস্যা, তুই জাস্ট ভাব তাহলে আমাদের বয়সের পার্থক্য ঠিক কত হতে পারে। তবে এসব কথা আব্বাকে কে বুঝাবে, সে তো কিছু শুনতেই নারাজ। চিন্তিত গলায় অনা বলল এসব আমাকে কেন বলছো? নিশ্চিত আমাকে আব্বার কাছে পাঠানোর পায়তারা করছো তুমি। মেজবা বলল তুই তো আমার একমাত্র ছোট আদরের বোন, তুই না বুঝলে এসব আর কে বুঝবে বল। অনা বলল অসম্ভব, আমি এসব নিয়ে আব্বার সাথে কথা বলতে পারবো না। বোনের হাত চেপে ধরলো মেজবা, অসহায় গলায় বলল প্লিজ তুই আমার শেষ ভরসা। ভাইয়ের হাতের মাঝ থেকে হাত ছাড়িয়ে দরজার দিকে এগোতে এগোতে অনা বলল এত বড় একটা বিষয় নিয়ে আমার কিছু বলা ঠিক হবে না, তাছাড়া আমি পারবো না কিছু বলতে। তোমার বিয়েতে অমত থাকলে তুমি আব্বাকে সব খুলে বলো। আব্বা এতটাও পাশান না যে তোমার সমস্যা বোঝার চেষ্টা করবে না। অনা ঘর ছেড়ে বেরিয়ে যেতেই হতাশ মনে উঠে দাঁড়ায় মেজবা। উল্লাসী নামের মেয়েটির চেহারা বারবার ভেসে উঠছে তার সামনে। বাচ্চা সুলভ আচরণ তার মাঝে আছে কিনা তা জানা নেই, তবে মেয়েটি দুধে আলতা গায়ের রঙের মাঝে চিকন স্বাস্থ্যের লম্বা চওড়া গড়নের চেহারায় বাচ্চা বাচ্চা ভাব রয়েছে। এত বড় বড় দুটি চোখ, তরতরা নাক, চিকন ঠোঁট যেন তার বয়সের অপরিপক্কতা বোঝাতে উঠে পড়ে লেগেছে। তবে জোর করে মেয়েটির চলনে এক অস্বাভাবিক মনস্থিরতা এসেছে, যা অপরিপক্কতা ঢাকার চেষ্টায়, যদিও বা তা আদৌ কোনো কাজে দিয়েছে বলে মনে হয় না। লম্বা কিছু দম ছেড়ে দরজা টেনে নিজের ঘরে ঢুকে টি শার্ট খুলে একটি স্যান্ডো গেঞ্জি পরে নিল মেজবা। তারপর ধীরে সুস্থে এগুলো নিচতলার দিকে। একটি পাটি বিছিয়ে তার সামনে হলুদ সহ নানান ফলমূল সাজিয়ে অপেক্ষা করছে অর্পা। তার পাশের চেয়ারে 3 বছরের মেয়ে মৌমিকে কুলে নিয়ে বসে আছে। বোনের কার্যক্রম দেখছে মাঝারুল। 7 মাসের বাচ্চাকে ফেলে জ্যোতি যেদিন চলে গিয়েছিল মাঝারুলকে ফেলে, সেদিন বুকটা ফেটে অর্ধেক হয়ে গিয়েছিল তার। শ্বাস নেওয়া ভুলে গিয়েছিল, পায়ের নিচতলা থেকে মাটি সরে গিয়েছিল তার। জ্যোতি কিভাবে পারলো এত বড় একটি পাপ করতে? বিশ্বাস হচ্ছিল না তার, মেনে নিতে পারছিল না। দীর্ঘদিন যাবৎ বাস্তবতা ছেড়ে দূরে পালিয়ে বেরিয়েছে, তবে সবশেষ ছোট্ট মৌমির মুখের দিকে তাকিয়ে সব মেনে নিতে হয়েছে তাকে। কঠিন কিছু বাস্তবতা মেনে তাকে এগোতে হয়েছে পৃথিবীর বুকে। সবকিছুকে ভাষায় প্রকাশ করা গেলেও কষ্টকে তেমন একটা প্রকাশ করতে পারা যায় না, কারণ কিছু কষ্ট থাকে যা কখনোই কাউকে বলা যায় না। নিজের মাঝে চেপে রাখতে হয় দিনের পর দিন। আপন মানুষের দেয়া কষ্ট হয়তো এর মাঝে একটি। আর এদিকে অনা বলল আমার জিনিস কই রে? শার্টের বোতাম খুলতে খুলতে বোনের দিকে এক নজরে তাকিয়ে মুবিন বলল প্রতিবারই তোর জন্য কিছু না কিছু আনতেই হবে। অনা বলল তা আনতে হবে না, 2টো নয় 3টে নয়, তোদের একমাত্র আদরের ছোট বোন আমি। মুবিন বলল আহারে, তাতে যেন উনি সব উদ্ধার করে ফেলেছে। অনা বলল এমন করলে কিন্তু হবে না, ভালোই ভালোই কি এনেছো দেখিয়ে দাও। ক্লান্ত শরীরে বিছানায় মেলে ঠোঁট ভর্তি হাসির ফোয়ারা ছেড়ে বোনের দিকে তাকালো মুবিন। ভার্সিটি থেকে সকাল সকাল রওনা হলেও গ্রামে পৌঁছাতে পৌঁছাতে দুপুর গড়িয়ে বিকেল পড়ে গেছে। ভাইয়ের বিয়ের খবর হঠাৎ করে পাওয়ার ফলে টিকিট কাটার মতো সময় না পাওয়াতে অর্ধেক পথ দাঁড়িয়ে আসতে হয়েছে তাকে, যার ফলে কোমরটা ব্যথায় চিনচিন করছে। তবুও এসবের মাঝে ছোট্ট বোনটির এক একটি কর্মকাণ্ড যেন শান্তির অপর নাম। হাজারো ক্লান্তি নিয়ে বাড়ি ফেরার পর বোনের প্রতিটি মুখের ধ্বনি নতুন উদ্যমে চলার শক্তি বয়ে আনে। এরই নাম বুঝি ভাই বোনের ভালোবাসা। অনা বলল তুমি কি সত্যি আমার জন্য কিছু আনোনি? বোনের অসহায় মাখা মুখের দিকে চেয়ে এক পর্যায়ে মুবিন বলল ব্যাগ খুলে দেখ। ভাইয়ের অনুমতি পাওয়া মাত্র ব্যাগ খুলে একে একে সব বের করতে শুরু করলো অনা। কিছু চকলেট সহ একটি বই হাতে নিয়ে এসে এগিয়ে এলো মুবিনের দিকে। মুখে একরাশ বিরক্তি ফুটিয়ে বলল আমার সাজগুজের জিনিস কই? তাছাড়া বই এনেছো কেন? আমি কি এসব পড়ি? মুবিন বলল পড়িস না? অনা বলল হুঁ, তবে থাক, চৈতালি বই পড়তে ভালোবাসে, ওকেই না হয় বইটি দিয়ে দিব। মুবিন বলল চৈতালিকে? অনা বলল আরে চৈতালি আমার বান্ধবী, তুমি কেন যে ওর নাম মনে রাখতে পারো না? মুবিন বলল ও হ্যাঁ মনে পড়েছে। অনা বলল বেশ হয়েছে, এবার চলো নিচে হলুদ নিয়ে সবাই অপেক্ষা করছে। মেজো ভাইকে এক চিমটি হলুদ লাগিয়ে দিয়ে এসো তো। শরীর সাই না দিলেও বোনের কথা মতো বিছানা ছেড়ে উঠে একটি টি শার্ট পরে নিল মুবিন। তারপর আয়নায় একবার নিজের চেহারা দেখে চোখে চশমা চাপিয়ে এগুলো বোনের পিছু পিছু। আজকাল পড়াশোনার চাপ খুব বেড়ে গেছে, রাত জেগে পড়লেই মাথার যন্ত্রণায় ছটফট করতে হয় সারাদিন। MBA-টা কোনো মতে শেষ করতে পারলেই এসবের থেকে মুক্তি পাওয়া যায় ভেবে নিজেকে বুঝ দিয়ে আসলেও আজকাল বুঝেও শরীর টিকছে না। পড়াশোনায় সকল অধ্যায় কবে চুকবে কে জানে। আর এদিকে চৈতালি বলল মুবিন ভাই না, কেমন আছেন? এক পলক পাশ ফিরে চোখ সরিয়ে নিল মুবিন। অস্পষ্ট গলায় জবাব দিল ভালো। চৈতালি বলল ভালো থাকলেই ভালো, তা দিনকাল কেমন যাচ্ছে? শুনলাম আপনার নাকি ভার্সিটির কোন মেয়েকে মনে ধরেছে। চৈতালির কথা শেষ হতেই মুবিনের ফসা টসটসে মুখ নিমিশেই কুচকে গেল লাল হয়ে। কঠিন কিছু কথা চৈতালির উদ্দেশ্যে শোনাতে গিয়েও নিজেকে সামলে নিল সে। কয়েক কদম এগিয়ে গিয়ে ভাইয়ের মুখে হলুদের ছোঁয়া লাগিয়ে তার পাশে বসলো মুবিন। উদাস মনে আশেপাশের পরিবেশের দিকে দৃষ্টি দিতেই মাথা বেয়ে শরীরের পানির উপস্থিতি টের পেয়ে পিছনে ফিরে তাকাতেই খিলখিলিয়ে হেসে উঠলো অনা এবং চৈতালি। কি হলো এটা? তাকে ছাড়া আর কেউ কি নজরে আসেনি তাদের? রং এবং পানির খেলার মাঝখান থেকে উঠে মৌমিকে সঙ্গে নিয়ে নিজের ঘরে চলে এলো মাঝারুল। গম্ভীর প্রকৃতির এই মানুষটিকে হাসি ঠাট্টার দুনিয়া একদমই টানে না, বরং দুই মেরু এক হওয়া মাত্র তা বিকর্ষণ লেগে যায়। মেয়েকে বিছানায় বসিয়ে আলমারি খুলে লেহেঙ্গা বের করলো সে। তারপর তার মেয়ের কাছে রেখে পা বাড়ালো তার পিতা আলাউদ্দিন শেখের ঘরের দিকে। হঠাৎ করে এই বিষয়টি মাথায় এসেছে তার। মন ভুলো স্বভাবের কারণে হয়তো খানিক বাদে তা মাথা থেকে বেরিয়েও যাবে। তার আগে না হয় একবার এ বিষয়ে বাবার সঙ্গে আলোচনা করে আসা যাক। মাঝারুল বাবার ঘরের সামনে এসে
বলল, আব্বা আসবো। আসরের নামাজ শেষে তসবিহ জপছিলেন আলাউদ্দিন শেখ। অবশ্য বছর 2 আগে হজ করে আসার পর থেকে তার নামের পূর্বে একটি হাজি শব্দ যোগ হয়ে পুরো নাম হয়েছে হাজি আলাউদ্দিন শেখ। গ্রামের প্রভাবশালী হওয়ার কারণে তাকে সম্মান থেকেই হোক বা ভীতি, সকলেই তাকে হাজি সাহেব নামে ডেকে আসছেন। নামাজ কালাম অথবা দান দক্ষিণায় তার কমতি না থাকলেও মুখের ভাষায় কিছুতেই নিজেকে আয়ত্তে আনতে পারছেন না তিনি। ইচ্ছে না থাকা সত্ত্বেও মাথা ঠান্ডা রাখায় ব্যর্থ হয় বেশ কিছু সময় মুখের ভাষা নোংরা করে ফেলেছেন। অবশ্য তাতে খুব বেশি একটা চিন্তিত বলে মনে হচ্ছে না তাকে। তার সকল চিন্তা আপাতত এসে আটকে গেছে মেজো ছেলের বিয়েতে। বড় ছেলের বিয়ের 2 বছরের মাথায় ছেলের বউ তাকে ফেলে চলে যাবার পর থেকেই পাড়ায় এক প্রকার ছিছি পড়ে গিয়েছিল তাদের নিয়ে। তবে তার হজ সেরে আসার পর তা কমলেও সেই একই চিন্তা খেয়ে যাচ্ছে তাকে, আবার ওই একটা অঘটন ঘটবে না তো। মাঝারুল বলল, আব্বা আপনি যা করছেন তা কি আরেকটি বার ভাবা যায় না? মেয়েটির বয়স খুবই কম হয়ে যায়। বড় ছেলের কথায় জায়নামাজ ছেড়ে দৃষ্টি সরিয়ে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে আলাউদ্দিন শেখ বললেন, তোমার পত্নীর বয়স কি কমা ছিল? মাঝারুল বললেন, জ্যোতির কথা থাক আব্বা। আলাউদ্দিন শেখ বললেন, কেন? তা থাকবে কেন? তুমি কি চাইতেছো তোমার ভাইও তোমার মতো পত্নীহারা হোক, লোকজন ছিসি করুক তোমার ভাইরে নিয়া? মাঝারুল বলল, না। আলাউদ্দিন শেখ বলল, তাইলে এইখান থেকে যাও। নিজে যে এখানে নিজের পত্নীরে ধরে রাখবার পারো নাই, সেখানে তোমার মুখে এসব কথা মানায় না। বুক চিরে বেরিয়ে আসা একটি দীর্ঘশ্বাস গোপন করলো মাঝারুল। তীরগলায় সে বলল, এটা বাল্যবিবাহ হচ্ছে, আপনার নামে কেসও হয়ে যেতে পারে। আলাউদ্দিন বলল, হ্যাঁ, শালার পুত পুলিশ গো ভয় দেখাও আমায়, এসব পকেটে নিয়ে আমি ঘুরি। যাও এখন, তোমার ব্যর্থ মুখখানা নিয়ে এবার তুমি বিদায় হও। শান্ত পায়ে বাবার ঘর ছেড়ে বেরিয়ে নিজের ঘরের দিকে এলো মাঝারুল। এই স্বল্প সময়ের মাঝে মৌমি লেহেঙ্গার নিচে শার্টটি টানাটানি করে পরে ফেলেছে। যদিও বা তার ঠিক জায়গার মতো নেই, তবুও দেখতে মন্দ লাগছে না। মেয়েটির চেহারা অবিকল হয়েছে জ্যোতির মতো ছোট ছোট দুটি চোখ, তরতরা নাক, খাড়া দুটি কান। তার এবং জ্যোতির বিবাহিত জীবন অল্প দিনের হলেও মাঝে মধ্যে প্রায় তাকে খরগোশের বাচ্চা বলে ডেকে উঠত মাঝারুল। ডাক শুনে নাক ফুলিয়ে আহ্লাদে গদগদ করলেও আড়ালে কি হাসতো জ্যোতি। আর এদিকে গরমের ভেতর সেরেওয়ানি গায়ে চাপিয়ে বসে থাকা যেখানে দায়ী হয়ে পড়েছে, সেখানে চারপাশে কিছু উটকো ঝামেলা নিয়ে খানিকক্ষণ বসে মেজাজ সপ্তমে উঠে গেছে মেজবার। সাদেই কি গ্রামের মেয়ে পছন্দ নয় তার? কি আছে তার মাঝে? সে কি চিড়িয়াখানার কোনো প্রাণী? তাকে ঘিরে কেন এত হইচই? আর কেনই বা সকলে অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে তাকে ঘিরে রয়েছে? হাতের মুঠ চেপে নিজেকে সামলানোর চেষ্টায় ব্যর্থ হয়ে পাটি ছেড়ে উঠে দরজার দিকে এগুলো মেজবা। চাঁদের আলোয় উঠোনে তার বাবা আলাউদ্দিন শেখকে স্পষ্ট দেখতে না গেলেও বোঝা যাচ্ছে কারো হাত ধরে তাকে কোনো ব্যাপারে আশ্বস্ত করছেন তিনি। ভুল না হলেও লোকটি মেয়ের বাবা। কি হচ্ছে তাদের মাঝে? নিশ্চয়ই তার মেয়েকে আজীবন খুশি রাখার প্রতিজ্ঞা করছেন তার বাবা। তবে তা কি আদৌ সম্ভব তার পক্ষে? তাছাড়া খুশি কি একপক্ষিক জিনিস নাকি, যা শুধু দিয়েই গেলাম কিন্তু বিনিময়ে কিছুই পেলাম না? আলাউদ্দিন শেখ এবার মেজবার দিকে এসে বলল, বাপজান কিছু বলবা? আলাউদ্দিন শেখ মেজবার কাঁধে হাত রেখে প্রশ্নটি করতেই আস্থা খুঁজে পেল সে। বাবার দিকে চেয়ে ঢুক চেপে বলল, আব্বা মেয়ের বয়স খুবই কম, আপনার প্রতি সম্মান রেখে আমি আপনার পছন্দসহ মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছি। তবে এই বাচ্চা মেয়েকে বিয়ে করতে আমার মন কোনোভাবেই টানছে না। ছেলের কথায় চোয়াল শক্ত হয়ে এলো আলাউদ্দিন শেখের। রুড়ো গলায় তিনি বললেন, চুপচাপ পিড়িতে যাইয়া বৈশা পড়ো। বড়টা মানসম্মান যা ডুবাই দিচ্ছিল তা কমাইতে আমার বহুদিন লাগছে, তুমিও তার পথে হাঁটো না। মেজবা বলল, বড় ভাই তো ইচ্ছা করে কিছু করেনি, তার ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে। তাছাড়া বিয়ে তো সে আপনাদের পছন্দ মতোই করেছিল। আর আব্বা আপনি আমাকে এত টাকা খরচ করে বাইরে থেকে লেখাপড়া করা শিখিয়েছেন, আজ এত বড় একটি অন্যায় করার জন্য? আলাউদ্দিন শেখ বলল, বেশি নাইছো না বাপজান, ভদ্রপোলার মতো যাইয়া পিড়িতে বসো, নয়তো আমার জুতা তোমার পিঠে, আল্লাহর কসম মাটিতে একখানও পড়বো না। বাবার এমন কথায় খানিকটা চমকালেও নিজেকে সামলে নিল মেজবা। এরপর আর কিছু করার বা বলার উপায় না পেয়ে নিরুপায় হয়ে আবারও ঘরে ফিরে এলো সে। আশেপাশের সকলের দিকে এক পলক তাকিয়ে পাটির উপর জুবুথুবু হয়ে বসতেই কাজের প্রবেশ ঘটলো সেই ঘরে। নীরব দৃষ্টিতে কাজের মুখের কথা শুনে একসময় শান্ত গলায় সে বলে উঠল, আলহামদুলিল্লাহ কবুল। তো ধন্যবাদ সবাইকে। নতুন গল্পটি কেমন লেগেছে সবাই জানাবেন। যদি আপনাদের ভালো রেসপন্স পাই তাহলে কন্টিনিউ করব, না হলে কন্টিনিউ করা ছেড়ে দিব। তাই ভালো লাগলে অবশ্যই বলে যাবেন, আর যদি না ভালো লাগে সেটাও বলে যাবেন। আর অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।